কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি, আবৃত্তি তার প্রতিধ্বনি। আবৃত্তি অনলাইন, বিশ্বজুড়ে। পরিণীতা, জানো তো তুমি, আমি এক নিভু নিভু প্রদীপ শিখা, জলের অতল তলে ডুবে যাওয়া অসার অজাতক। কেন আমাকে টেনে তুলো, অবারিত স্বপ্ন ধারায় আনতে চাও? স্বপ্নবিহীন মানুষ কি বাঁচে? তুমি তো স্বপ্ন পথের পথিক। তোমার রাত ঘুমহীন, স্বপ্ন দেখতে ভুলতে বসেছ, অথচ তোমার হলুদ খামের শুদ্ধতার মতো স্বপ্ন ফেরি করবার কথা ছিল। নিজেকে অনাবিষ্কৃত রেখেছ বহুদিন। তোমার পুরনো তুমিটাকে অতল গহ্বর থেকে স্বপ্নধারায় আনতে চাই। অনিকেত, শুনছ? নিজেকে চিনতে শেখো। আমি তো তোমার হতে পারি না কখনো। অযুত নিযুত কোটি বার চাইলেও তুমি পারবে না আমার হতে। তোমার ছবিতে যখন আমার চোখ পড়ে, আমার চোখের পাতায় অনুভব করি তোমার স্পর্শ, তোমার ছোঁয়া। সেই স্পর্শ, সেই হাসি মুখের আদল, সেই হাতে হাত রেখে সন্ধ্যার আধারে তোমার শহর চিনিয়ে দেয়া। চোখের পাপড়ি বেয়ে শিশির বিন্দু টপ করে ঝরে পড়ার দৃশ্যটা কখনো অবলোকন করেছিলে? কি অনিন্দ মুগ্ধতার আবেশ! ভেতর ঘরের সমস্ত দুঃখ, মান, অভিমান, রাগ কিভাবে উবে যায়। এই চোখে শীতলতা সবাই এনে দিতে পারি না। যে মানুষটা দিতে জানে, বিধাতা তাকে শুধু দৃষ্টিতে ছোঁয়ার সৌভাগ্য দেন। পাশাপাশি পথ চলার মতো মানুষগুলো মনের মতো হবে, তা বোধহয় অমাবস্যার চাঁদের মতো। হ্যাঁ, সব স্বপ্নের রং বেদনার মতো নীল রঙা হয় না। সেই প্রিয় কণ্ঠ, সেই নির্ঝর শব্দ তরঙ্গ, সেই আনন্দ ঘন উচ্ছ্বাস, আজ সবই যেন স্বর্গ। স্বর্গ হতে উড়ে যায় হাজারো স্বর্গ। আমার আর্তনাদ যুগান্তর হতে যুগান্তর, পথ পেরিয়ে পথে পথে, লোকালয়ে জনস্রোতে তোমাকেই খুঁজছে অনাদি অনন্ত অধীর। যেখানে পথের শেষ, সেখানে নতুন গন্তব্যের জন্য যাত্রা শুরু হয়। নোনাবালির চর ধরে হেঁটে হেঁটে সমুদ্রের
গর্জন শুনে সূর্যাস্ত দেখবার মাঝে যে স্বর্গ সুখ, তা কেবল বুকে যত্ন করে পুষতে হয়। সমুদ্রের শেষ ঠিকানা খুঁজতে যাওয়ার পথ অনন্ত, অধীর। সমুদ্রকে ভালোবেসে তাকে সাথে করে বাড়ি ফেরা যায় না, কেবল বুকে পুষতে হয়। শুধু তুমি বোঝনি, বুঝলেও বলনি। এখনো তোমাতে বিভোর হয়ে তোমাকে খুঁজি। শুধু বদলে যায় ঋতু, শুধু এক অক্ষমের চোখে ভাসে নকশা কাটা লেসের ঝালর। বোঝা কিংবা না বোঝা, চাওয়া পাওয়ার হিসেব নিলামে উঠুক। তোমার নামে শহর জুড়ে বালিকা বৃষ্টি নামুক, ঘোর সন্ধ্যা নামুক, অলস দুপুর গড়িয়ে গোধূলি বেলায় বসুক শালিক চড়ুইয়ের গান আড্ডা। সবুজ ঘাসের পাতা মাথা উঁচু করে এবার দেখুক নীল আকাশ তোমার নামেই। প্রকৃতির মতো প্রেয়সী খুঁজেছ, ঋতু বদলাক তোমার নামেই। প্রকৃতিকেই না হয় তোমার প্রেয়সী রূপে কাছে ডাকলে। এখন যেমন ছন্ন ছাড়া নিকষ নিশি, একলা আমি উছলে পড়া জল জোছনায় আদ্য পান্ত নিজেই ভিজি। রূপকথারা চুপ থাকে না, সেই অনুভব, সেই কথাতে রোমাঞ্চরা ঘর বেঁধেছে সাতটি তারার স্বপ্ন হাতে। রূপকথারা ঘুম কাঁথা জড়িয়ে ঘুমিয়ে পড়ুক, বাস্তবতার মিলুক ডানা। জীবন সে তো লেপ্টে আছে বাস্তবতায় 16 আনা। মনে কেবল স্বপ্ন গড়ি তুমি আমি, স্বপ্ন দেখে সব মানুষ। বাস্তবতার কালো স্পর্শে চাওয়াগুলো কেবল ফানুষ। তবুও যেন গল্পে গল্পে স্বপ্ন থাকুক। চাঁদ সোহাগী মন, তাকে জ্যোৎস্না দিলাম ঋণ। এমন মায়া রাতের আদর, দিগন্ত বিলীন। গ্রীষ্মের তপ্ত দিনের শেষে শান্ত রাত, আর এই শান্ত রাতকে আবারও মায়াবী করতে আমরা চলে এলাম আবৃত্তি অনলাইনের নিয়মিত অডিও পডকাস্ট শো হ্যালো নিশুতি নিয়ে। এবারের পর্বে আমরা পেয়েছি আবৃত্তি শিল্পী আরিফ মল্লিক, ঢাকা, বাংলাদেশ থেকে, যিনি বর্তমান সময়ের একজন খুবই পরিশ্রমী এবং প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পী। এবং তার সাথে আমরা পেয়েছি ভারতের কলকাতা থেকে অনিন্দিতা ভৌমিক, একজন গুণী আবৃত্তি শিল্পী। এবং তাদের দুজনার জুগলবন্দির সাথে আরো মোহিত করবার জন্য যুক্ত হয়েছেন সঙ্গীত শিল্পী কানিজ রাত্রি, যুক্তরাষ্ট্রের আরকানসাস থেকে। আজ আমরা তাদের অনিন্দ সুন্দর পরিবেশনা তো শুনবই, তার সাথে জানবো তাদের অজানা গল্প, দেব আড্ডা। দর্শক বন্ধুরা, আমাদের সাথে থাকুন আপনাদের মন্তব্য নিয়ে, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু নিয়ে। বরাবরের মতো আমি থাকছি জিনাত জাহান, তালসা, ওকলাহোমা থেকে। আরিফ মল্লিক, ঠিক এই সময়ে কেমন আছেন? স্বাগত আপনাকে হ্যালো নিশুতিতে। ধন্যবাদ জিনাত, আপনাকে। আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আর আসলে ভালো থাকার চেষ্টা করি, যত সমস্যাই সামনে থাকুক না কেন। এই পৃথিবীতে অনেক রকম সমস্যা থাকে প্রতিটা মানুষের, কিন্তু ভালো থাকার চেষ্টাটা সবার করা উচিত এবং আমি অনেক চেষ্টা করি আসলে ভালো থাকার। ভালো আছি। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। অনিন্দিতা ভৌমিক, স্বাগত আপনাকেও। দিন শেষে এই রাতের বেলায় এই আয়োজনে আমাদের সাথে কেমন লাগছে? নমস্কার, আমার সমস্ত সহশিল্পীকে নমস্কার জানাই। আর জিনাত আপুকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।
খুবই ভালো লাগছে। কেননা পুরোনো দিনের রেডিও রোমাঞ্চের যে জনপ্রিয় স্মৃতি সেটা এই মাধ্যমের জন্যই আবার ফিরে পাওয়া সম্ভব হচ্ছে। খুব ভালো কাটুক রাত্রি আমাদের হ্যালো নিশুতির সাথে। একদম ধন্যবাদ আপনাকে। এবারে ডেকে নিচ্ছি কানিজ রাত্রিকে। আপনার নামের সাথে কিন্তু আমাদের অনুষ্ঠানেরও বেশ মিল রয়েছে। আহ, বলতেই হবে। যদিও আমরা দুজনে কিন্তু বসে আছি ঝকঝকে দিনের আলোয়, কিন্তু পৃথিবীর অপর প্রান্তে দিন গড়িয়ে রাত্রি। আপনার কেমন লাগছে? এবং স্বাগত আপনাকে হ্যালো নিশুতিতে। কানিজ রাত্রি। আজ রাত্রি তো আগেই বলে দিয়েছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এই গ্রুপের সাথে জড়িত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর সেই সাথে সেই আগের যে ফিলিংসটা পাচ্ছি, রেডিও শুনতাম, আবৃত্তি শুনতাম রেডিওতে একসময় অনেক শুনেছি, ক্যাসেটে শুনেছি, সেই ফিলিংসটা এখন পাচ্ছি। রাত জেগে রেডিওতে শোনা, এটা অন্যরকম ফিলিংস কাজ করছে। তো সেই সাথে দর্শক যারা আছেন সবারই ভালো সময় কাটবে আশা করি। সঙ্গেই থাকুন সবাই। আশা করছি এই ৩ গুণী শিল্পীর উপস্থাপনা। প্রথমেই আমরা শুরুতে যে কবিতাটি শুনলাম, সোহেল চৌধুরী ও প্রমি জান্নাতের লেখা কথোপকথন, সব স্বপ্নের রং বেদনার মতো নীল। এবারে আবার আমরা পরিবেশনায় যাই, শুনে নেই রবি ঠাকুরের গান এবং পরপরই শুনবো কবিতা। ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাত, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহপাত, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাসারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি,
ধরিস ধরা মাঝে শান্তির বাড়ি। হাত ঘড়িটা কি ছো মেরেছে গাংচিলে? শকুম্ভলার আংটির মতো গিলেছে কি কোনো রাঘব বলটোয়াল? কেন? আসবার কথা কখন, এখন এলে। বসে আছি যেন যুগান্ত, ভাঙা মন্দিরে উপুর শালগ্রাম। চা খেলাম, খেয়ে সিগারেট, খেয়ে আবার বেয়ারা কফি, আর ঘড়ি দেখা, এবং যে কোনো জুতোর শব্দে চমকে চমকে ওঠা। মনে হচ্ছিল অনন্তকাল প্রতীক্ষাটারও অন্য নামটা প্রেম। সরি, সত্যি কি করব বলো, রাস্তায় যেন মাছি থকথকে ভিড়। তারপরে লাল মিছিলে মিছিলে, লরিতে লরিতে, সব রাস্তাই বন্ধ। তারপরে এই লু হাঁকানো রোদ, কি যে বিচ্ছিরি, জ্বলে পুড়ে সব খাক। আকাশটার কি ব্যামো হলো কিছু? আষাঢ় মাসেও মেঘের কলসি ফাঁকা, মনে হচ্ছিল শতাব্দী কেটে যাবে, তবু কোনো দিন লেনিন সরণি পারবে না যেতে শেক্সপিয়ারের কাছে। তারপরে জানো, কাল সারা রাত ঘুমোইনি, শুধু কেঁদে। কাঁদবো যে তারও সঙ্গে কপালে আছে, পাশে বোন শোয়, পিসিমা খাটের নিচে। তোমার একটা চিঠি সামহাও পড়েছে বাবা। বাবা গম্ভীর, তার মানে আজ কাল বা পরশু ঘটবে বিস্ফোরণ, পুড়ে দেওয়া হবে বিধিনিষেধের গোল গণ্ডির ভেতরে হ্যাঁচকা টানে। যা অনিবার্য দ্রুত ঘটে যাওয়াই ভালো। আজ সকালের কাগজেই লেখা আছে, ঘন্টায় ৮০ মাইল দৌড়ে আসছে বৃষ্টি ঝড়। বুঝেছি অতপর পরিতে হইবে সারা গায়ে রণসাজ। মনে পড়ে আমি ভিক্টোরিয়ার মাঠে একদিন শীতের সন্ধ্যাবেলায় তোমার শরীর ভর্তি আগুনের শেক তাপ নিতে নিতে বলেছিলাম, নন্দিনী, মনে রেখো, ভালোবাসা মানে আমরণ এক রক্ত রণাঙ্গন। শুনলাম পূর্ণেন্দু পত্রীর কথোপকথন। সর্বকালের শ্রেষ্ঠ পূর্ণেন্দু পত্রীর কথোপকথন পড়লে বা শুনলে কেউ কেউ কি আমরা নন্দিনী, কেউ শুভঙ্কর, কিংবা কেউ অমিতাভ হয়ে যায় না কল্পনায়? তার সাথে কলকাতার সেই রাস্তা, ভিক্টোরিয়া, গঙ্গার ধার, কিংবা কলেজ স্ট্রিটের কোলাহলে হারিয়ে যায় না কি মন? কি বলো আরিফ মল্লিক? এই ভাবনাটা কি করে এলো যে কথোপকথন নিয়ে কাজ করা হবে? আজকে আমরা জানি যে আমরা বেশ কিছু পূর্ণেন্দু পত্রীর কথোপকথনই শুনবো অনিন্দিতা ভৌমিক এবং আরিফ মল্লিকের কণ্ঠে। আমি একটু জানতে চাইবো এই নির্বাচনটি কেন? আরিফ মল্লিক। আহ, আসলে এই পার্টিকুলার নির্বাচনটি কেন সেটা বলা মুশকিল হবে। তবে আমি আর অনিন্দিতা অনেকদিন যাবৎ প্ল্যান করছি যে পূর্ণেন্দু পত্রীর পুরো কথোপকথনের যে সিরিজটা আছে, এটা আমরা দুজন মিলে রেকর্ড করব এবং শ্রোতাদের জন্য করে রেখে যাব আমাদের কণ্ঠে। তো সেখান থেকেই আমরা অনেকগুলো কথোপকথন রেডি করেছি। আ সেভাবেই আসলে এটা করা। আ আ একদম আমার মনে হয় ভালোবাসার এমন মনোমুগ্ধকর রচনা মনে হয় আমরা খুব কম পেয়েছি। এটি কালজয়ী একটি রচনা আমি বলতে পারি, এবং একদম। সবাই একবার করে একে ছুঁয়ে যেতে চায় আসলে, যারা আবৃত্তি করেন বিশেষ করে। আমারও তাই মনে হয় এবং আমরা অনিন্দিতা আর আমি মোটামুটি আমরা অনেক কথোপকথন নিয়ে কাজ করছি। আগেও করেছি, এখনো করছি এবং আমাদের আরো বেশ কিছু প্ল্যান আছে। সেগুলো করব। আসলে কথোপকথন করতে খুব ভালো লাগে। উম মানুষ, শ্রোতারা মনে হয় খুব একটা বোর হয় না। অনেক সময় হয়তো আবৃত্তি শুনতে, শুনতে বোর হয়। তো দুটো কণ্ঠ এবং দুজন মানুষের ইমোশন যদি একসাথে থাকে, তখন মনে হয় শুনতে ভালো লাগে। আমি দেখেছি যে আমরা আ আমি যে আমার কথোপকথনে যেই পরিমাণ রিঅ্যাকশনটা পাই, ফিডব্যাকটা পাই,
হয়তো সলো কবিতাগুলো একটু কমই হয় আর কি। তো সেই জায়গা থেকে আমরা অনেক কাজ করছি। দেখা যাক শ্রোতারা কিভাবে নেয় আমাদেরকে। একদম, একদম খুব ভালো লাগার, এবং আজকে দর্শকরা আমরা জানি আমি তো উপভোগ করবই, আপনারাও উপভোগ করবেন ওদের এই কথোপকথন। আম এবার অনিন্দিতা ভৌমিক, আপনার কাছে জানতে চাইবো আপনার এই পথ চলাটি আবৃত্তি নিয়ে কাজ করার শুরুটা কি করে হলো? থ্যাংক ইউ। আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমি কখনো কোনো প্রতিষ্ঠান থেকে কখনো কোনো আবৃত্তির প্রশিক্ষণ নিইনি। তো নিজের মতন করেই আবৃত্তি করার চেষ্টা করি, এবং সেটা একটা গতি পায় হচ্ছে আমাদের এই মহামারীর সময়, লকডাউন যখন হয় সে সময় এটা একটা গতি পায়। এবং এই যেহেতু আজকে হ্যালো নিশুতিতে আমরা মূলত কথোপকথনটাই মানে করব, তো সেই কারণে আমি এটা নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এই আবৃত্তি অনলাইনের মাধ্যম থেকেই আমি আরিফ মল্লিক ভাইয়ের সঙ্গে পরিচিত হই, এবং আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল যে কথোপকথন নিয়ে একটা কাজ করব। এর আগে আমি আরেকজনের সঙ্গে কথোপকথন শুরু করেছিলাম, কিন্তু সেটা মানে জমেনি খুব একটা। তো একটা খুব ভালো পুরুষ কণ্ঠ আমি খুঁজছিলাম মনে মনে, এবং আরিফ ভাইকে পেয়ে যাই। সেক্ষেত্রে আমার কথোপকথনটাও একটা গতি পায় আরিফ ভাইয়ের সঙ্গে। আমরা অনেকগুলো কথোপকথন করেছি, শুধু পূর্ণেন্দু পত্রী নয়, আমরা অন্যান্য লেখকদের লেখা দুজন, একজন মহিলা এবং একজন পুরুষ, এদের যুগলবন্দি আমরা অনেকগুলো করেছি। কিন্তু আপনি যদি বলেন যে পূর্ণেন্দু পত্রীর কথোপকথন কেন, সেক্ষেত্রে আমি বলবো যে মানে নন্দিনী এবং শুভঙ্করের সংলাপ নিয়ে লেখা এই কথোপকথন তো একটা চিরকালীন আখ্যান, এবং এটা বাংলা সাহিত্যের একটা অত্যন্ত উজ্জ্বল সংযোজন। একদম। এবং মানে এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে ৪৫ বছরের একজন যুবক ছিল শুভঙ্কর, যে কিনা ভালোবেসেছিল নন্দিনী নামের এক বিদ্যুৎ শিখাকে। যদিও ঘটনার ৫ বছরের মধ্যেই তাদের মাঝখানের এই নদী আর খেয়া এই দুটো টলমল হয়ে গিয়েছিল। তবুও তাদের সেই দারুণ সুদিনের আবির মাখানোর কথোপকথনগুলোই কিন্তু রয়ে গেছে পূর্ণেন্দু পত্রীর হেফাজতে, এবং তিনি সেটা একবার মানে ধ্বংসও করে দিতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে যাদের রক্তে তুমুল শ্রাবণের চাষাবাদ শুরু হবে তাদের কথা ভেবে কিন্তু পূর্ণেন্দু শুভঙ্কর আর নন্দিনীকে অমরত্ব প্রদান করলেন, এবং যার জন্য আমরা যুগের পর যুগ এই কথোপকথন কিন্তু করে যাচ্ছি, শুনিয়ে যাচ্ছি, এই সৃষ্টি রেখে যাচ্ছি শ্রোতাদের মাঝখানে। বাহ! কি সুন্দর করে বললেন। ভালো লাগলো। এর ব্যাকগ্রাউন্ডটি আসলেই চমকপ্রদ, এবং সবাই আমরা এই জন্যই এত আকৃষ্ট হই এই কথোপকথনে। দর্শক বন্ধুরা, এবার চলুন শুনে নিই অনিন্দিতার একটি একক আবৃত্তি, কৃষ্ণ, কবি মধুবনী চ্যাটার্জি। প্রেমের স্মৃতি যাকে দ্রবীভূত করে দিল, মাঝে মাঝে ইচ্ছে করে জিজ্ঞেস করি তাকে, কে বলেছিল বৃন্দাবন ছেড়ে মথুরায় পাড়ি দিতে? আর গেলে বুঝি ফেরার পথ ভুলতে হয়? ওই পথে মন ছড়াতে ছড়াতে গিয়েছিলে, যাতে পথ না ভুলো। আর সেই মন বনফুলের মতো কুড়িয়ে নিয়ে মালায় গেঁথে যে গলায় পরে বসে রইল অনন্তকাল তোমার জন্যে, তার নাম শুনতে নাকি বড় অনীহা তোমার, তার নাম নাকি তোমার কাছে মৃত্যু সম। কেউ সেই নাম কোনোদিন উচ্চারণ করেনি তোমার রাজত্বে, তবেই তুমি তাকে ভুলে প্রেমিক থেকে রাজা হলে, আর আশ্চর্যভাবে সেই নামের হাত ধরেই হয়ে উঠলে কলিকালের ঈশ্বর। গল্পে শুনেছি রোহিণী মা সুভদ্রাকে লুকিয়ে লুকিয়ে বলছিলেন তোমার বৃন্দাবন লীলা আর কিশোরী রাধিকার কথা। কপাট বন্ধ ছিল, পাছে সে কথা তোমার কানে যায়। কিন্তু নিয়তি বুঝিয়ে কেই বলে, ওই পথেই বলভদ্রকে নিয়ে তুমি এলে, শুনতে পেলে রাধা নাম, অব্যক্ত যন্ত্রণায় গলতে শুরু করলে
দেহ গলে গেল, মন গলে গেল, হৃদয়খানি গলার আগেই রোহিণীমা কপাট খুলে দেখলেন যন্ত্রণায় পাগল তুমি। যন্ত্রণা দেবে অথচ যন্ত্রণা পাবে না, এও কি হয় বলো? এই ব্যথা, এই অসম্পূর্ণ হওয়ার ব্যথাই তোমায় ঈশ্বর করল। নিষিদ্ধ রাধা নাম তোমায় ঈশ্বর করল। যে রথ একদিন সেই সুকুমারীর স্বপ্ন দোলতে দোলতে তার কৃষ্ণকে নিয়ে ছুটেছিল মথুরার পথে, সেই রথ এসে দাঁড়ালো তোমার দ্বারে রথযাত্রার আয়োজনে। বিনিদ্র তোমার চোখ ক্লান্ত হয়েও বুঝতে পারে না সেই মেয়ের কাজল মাখা চোখ দুটির মতো, যা তোমার পথ চেয়ে জেগেছিল আজীবন। তোমার যন্ত্রণা ভোলানোর কত আয়োজন, কত উন্মাদনা, কত সাজ, কত ভোগ, কত আড়ম্বর। তবুও তুমি কাতর, ব্যথাতুর। আর সে শুধু স্মৃতি, যমুনা আর অনন্ত প্রতীক্ষার মধ্যে একা। রক্তাম্বর যোগিনীর ধ্যানমগ্ন দৃষ্টিতে অতলান্ত প্রেম শুধু তোমার জন্য। তোমার রথ চলে, মহাকালের চাকা ঘোরে, গোধূলির আকাশ কেতন ওড়ায়, মেঘে বিদ্যুতে বজ্রে দুন্দুভি বাজে, মৃদঙ্গের তাল ওঠে, সমস্ত জগৎ স্তব্ধ হয়ে দেখে জগদীশ্বর পথে চলেছেন রাজবেশে রাজ রাজেশ্বর। ওই মহাসিংহাসনে বসে তুমি কি দেখো? আকাশচুম্বী রথের প্রকাণ্ড রশি জড়িয়ে থাকে তোমার কোটি কোটি ভক্তের নারীর সাথে, যাকে টেনে তারা জীবনকে এগিয়ে নিয়ে চলে তোমার নামে জয়ধ্বনি দিতে দিতে। বলো প্রভু, বলো, সেই পথে কি নিকষ যমুনার বুকে শাপলা ফোটে? সেই পথে কি রাঙা ধুলোর মেঘ ঘনায়? সেই পথ কি বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে যায়? তার বুকে কি শ্রীমতীর অলক্ত পায়ের চিহ্ন আঁকা? না প্রভু, না। সেখান থেকে নির্বাসিত জগপতি তাকিয়ে থাকো মহাশূন্যের অন্ধকারে, বড় নিঃস্ব, বড় একা। আর তোমার হৃদয় সবার অলক্ষ্যে। গোধূলির রাঙা আলোয় ভাষা যমুনার পার ধরে কৃষ্ণময় রায় কিশোরীতে বিলীন হবে বলে ঘুরে ঘুরে মরে। দর্শক বন্ধুরা, কর্মব্যস্ত দিনের শেষে শ্রমক্লান্ত শরীর যখন এলিয়ে পড়ে, তখন কখনো কখনো ইচ্ছে করে এক মায়াবী স্বপ্নীল অবগাহনে ভেসে যেতে। কিন্তু শহুরে পরিবেশে জানালা দিয়ে বাইরে তাকালেই হয়তো মেলে না চাঁদের আলো কিংবা ঝিঝি আর জোনাকির দেখা। কিন্তু অনিন্দ সুন্দর উচ্চারণে আবৃত্তি ও গানের মূর্ছনার আশ্চর্য শক্তি পারে সেই মায়াময় স্বপ্নীল জগতে ভাসিয়ে নিতে। তেমনি এই আয়োজন আমাদের হ্যালো নিশুতি। আমাদের সাথে অনেক অনেক দর্শক বন্ধুরা যুক্ত হয়েছেন, জানিয়েছেন অনেক শুভকামনা, অনেক বার্তা। দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের মন্তব্যগুলো স্ক্রিনে দেখিয়ে দিতে চাচ্ছি। আমরা সময় নষ্ট করতে চাইছি না, এত সুন্দর এই পরিবেশনাগুলো আমরা শুনতে চাইছি। তার আগে আমি একটু করে জানতে চাই, কানিজ রাত্রি, আপনার কাছে আপনার এই যে গানের সাথে চলা
এর শুরুটা কি করে ছোট্ট করে আমাদের যদি একটু বলেন। হ্যাঁ, আমি ছোট্ট করেই বলছি। আম খুব ছোটবেলা থেকেই গানের হাতেখড়ি। আমার বাবা-মা যখন নোটিস করলো যে আমি একটু, একটু গাইতে পারি, তখনই আসলে প্রপার জায়গা মতো আমাকে বসিয়েছিলেন। তো সেই সুবাদে এখনও দীর্ঘ আম এত বছর হয়ে গেল সাধনা করে চলেছি। সাধনা তো শেষ নেই। তো এর মাঝখানে আমার অনেক গুণী ওস্তাদজিদের সঙ্গে আমার আমি তালিম নিতে পেরেছি। তাদের আমার বাবা মার অনুপ্রেরণা, তাদের সেই আশীর্বাদ আছে দেখেই বোধহয় আজকে আমি একটু গাইতে পারছি। তো চেষ্টা করে যাচ্ছি সবসময়। আমি কিছু ভালো ভালো গান গাইতে চেষ্টা করি। আর সবার দোয়া আছে আমার আমার উপর। তো এই তো এইভাবেই আমার গান শুরু। সেই ছোট্টবেলা থেকেই গানের সাথেই আছি, এখনও চেষ্টা করছি গানের সাথেই থাকবার জন্য। ধন্যবাদ। অনেক ভালো লাগলো আপনাকে আজকে আমাদের মাঝে পেয়ে। সত্যি কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি, আর আবৃত্তি তার প্রতিধ্বনি। আবৃত্তি অনলাইন এই স্লোগানের সাথেই কাজ করে চলেছে দীর্ঘ অনেকগুলো বছর। আরিফ মল্লিক, আপনার কাছে জানতে চাওয়া, আবৃত্তি নিয়ে আপনি ঠিক কখন কি করে ভাবনা শুরু করলেন এবং কি করে শুরু করলেন আপনার যাত্রাটি? আহ, ধন্যবাদ জিনাত আপনাকে। আসলে ছোটবেলা থেকেই সংস্কৃতি, সঙ্গীত, আবৃত্তি এগুলোর সাথে নিজেকে মানে খুব শক্তভাবে জড়িয়ে রেখেছিলাম। বাট চর্চাটা করা হয়নি। আ মনের ভেতরে কোথাও এটা লুকানো ছিল। অবশ্য যেটা অনিন্দিতা বলছিলেন যে কোভিড আসলে আমাদের থেকে অনেক কিছু নিয়ে গেছে। আ আবার কিছু দিয়ে গেছে। তো কোভিড যেমন আমার কাছ থেকে খুব আপনজনকে নিয়ে গেছে। আর যাওয়ার সময় এই আবৃত্তিকে আসলে শক্ত করে আমাকে দিয়ে গেছে। আ মূলত আ 18 2018 অথবা 19 এর দিকে 19 এর শুরুর দিকে আরকি আমি আ এটা নিয়ে প্রচন্ড রকম কাজ করা শুরু করি। তার একটা গল্প আছে। গল্পটা এরকম, আমার কিছু বন্ধুরা আছে আমাদের ব্যাচমেটের একটা প্ল্যাটফর্ম ছিল সেই সময়। সেই প্ল্যাটফর্ম থেকে আ আমি আসলে ফেসবুক অ্যাকাউন্টও আমার ছিল না। আমি সেই আর্লি 2019 এ ফেসবুক অ্যাকাউন্টে আসলে যুক্ত হই। তো তখন সেই বন্ধুদের গ্রুপ প্ল্যাটফর্মটার কারণেই আসলে আমার এই আ ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করা। তো স্বাভাবিক আমি ওখানে যুক্ত হলাম। যুক্ত হওয়ার পরে আমার খুব মনে হলো যে এত বড় একটা প্ল্যাটফর্ম বন্ধুদের, এখানে তো শুধু যুক্ত হলেই হবে না। এদের সাথে বন্ধুত্ব কি করে করা যায়? তো খুব ছোট করে বলছি। তো সেই অ্যামেচার বন্ধুদের কিছু কবিতা আর লেখা নিয়ে আমাদের এক প্রকাশক বন্ধু আছে। সে একটা কবিতার বই প্রকাশনা করে আরকি। তো সেই মোড়ক উন্মোচনের সময় আমি সেই প্রোগ্রামে থাকি এবং বইটা বাসায় কিনে নিয়ে আসি। নিয়ে আসার পরে একটা বন্ধুর কবিতা পড়ি। কারণ উদ্দেশ্য হলো সেই বন্ধুদের প্ল্যাটফর্মে যুক্ত হলাম, বন্ধুত্ব কিভাবে করা যায়। তো মনে হলো যে একটা বন্ধুর কবিতা যদি পড়ি আর কারো বন্ধু হতে পারি আর না পারি, যার কবিতাটা পড়ছি হয়তো তার বন্ধু হতে পারবো। এই চিন্তা করে কবিতা আবৃত্তি করা শুরু করলাম। তখন বন্ধুরা ব্যাচমেটরা খুব পছন্দ করলো। বাট মূলত আবৃত্তিতে আমি আরো শক্তি পেলাম। আমি একটা কবিতা আবৃত্তি করেছিলাম আ উম অভ্র ভট্টাচার্যের 'আমি ঈশ্বরকে বলে দেব।' তো সেই কবিতাটি আমি পেন্সিলে পোস্ট করি এবং সেখানে ব্যাপক সাড়া পাই আমি। এবং আমার মানে শুরুর দিকে একেবারে হাইয়েস্ট একটা লাইক রিঅ্যাকশন এবং কমেন্টস ছিল আরকি। তো আচ্ছা। তো সেটা মানে প্রায় ১৫-১৬০০ র মতো রিঅ্যাকশন ছিল পেন্সিলের ভেতরে আপনার। তারপর কমেন্টস তো অসংখ্য কমেন্টস ছিল। এবং আমার এই আবৃত্তি করার পরে এই কবিতাটা আমি এখনো বিশ্বাস করি, দাবি করি যে ওই কবিতাটা সর্বপ্রথম আমি পড়েছিলাম। আমি আ ঠিক কিনা আমি জানি না। এটা লেখক হয়তো বলবেন। তারপরে এই কবিতাটার অসংখ্য আবৃত্তি হলো। বাংলাদেশে এবং কলকাতাতে বিভিন্ন জায়গায়। তখন লেখক অভ্র ভট্টাচার্য একদিন, তখন তিনি রোদ্দুরের অ্যাডমিন ছিলেন এবং উনি আমাকে একদিন লাইভে ইনভাইট করলেন। আমি একেবারেই শিক্ষানবিশ তখন, আবৃত্তিতে মাত্র জয়েন করেছি। এবং উনি আমাকে নিয়ে ডেকে এনে বললেন যে, আ "আরিফ ভাই, একটা কবিতা যে মানুষ এভাবে শুনতে পারে অথবা এটা আ মানে আমাদের এই প্রেক্ষাপটে এটা মনে হয় এই কবিতাটা আবৃত্তি না করলে বোঝা যেত না।" এবং আমি একদম
তাহলে তখন বলা থেকে যায় যে তাহলে বলা যায় যে মহামারী এবং অনলাইন প্ল্যাটফর্ম আমাদেরকে আরিফ মল্লিককে এনে দিয়েছে। একদম। একদম। আর আমারও আসলে অনেক বছরের পরে মহামারীর কারণেই আমারও আবৃত্তি জগতে ফেরা আহ, অনেকটা সেরকমই। তো আমরা আর কথা না বাড়িয়ে আবার কবিতাই চলে যাই। গান শুনে নিই এবং শুনে নেই কথোপকথনের আরেকটি পর্ব। আমরা শুনবো রবি ঠাকুরের গান। কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, ভেবেছিল কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গ কোণে পুজিব একাকী, ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গ কোণে পুজিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যাবে শুধাইছ আসি, আপনি আজিকে যাবে শুধাইছ আসি, কেমনে প্রকাশে কব কত ভালোবাসি, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমার চরণে দেব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া। আমার আগে আর কাউকে ভালোবাসোনি তুমি? কেন বাসবো না?
অনেক কৃষ্ণকান্তের উইলের ভ্রমর, যোগাযোগের কুমু, পুতুল নাচের ইতিকথার কুসুম, অপরাজিত। ইয়ার কি করো না, সত্যি কথা বলবে। রোগা ছিপছিপে যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে, পাহাড়ি ফুলটুংরিকে ঘাটশালায়, দজ্জাল যুবতী তোষাকে জলপাইগুড়ির জঙ্গলে, আর সেই বেগম সাহেবা নীল বোরখায় জরির কাজ, নাম চিল্কা। আবার বাজে কথার আড়াল তুলছো। বাজে কথা নয়, সত্যি। এদের কাছ থেকেই তো ভালোবাসতে শেখা। অনন্ত দুপুর, একটা ঘাস ফড়িংয়ের পেছনে, এক একটা মাছরাঙার পেছনে গোটা বাল্যকাল। কাপাস তুলো ফুটেছে, সেদিকে তাকিয়ে দুটো তিনটে শীতে বসন্ত। একইভাবে তো শরীরের খাল নালায় চুইয়ে চুইয়ে ভালোবাসার জল। এইভাবেই তো হৃদয় বিদারক বোঝাপড়া। কার আদলে কি, কার কোনটা মাংস, কোনটা কস্তুরী গন্ধ। ছেলেবেলায় ভালোবাসা ছিল একটা জামরুল গাছের সঙ্গে। সেই থেকে যখনই কারো দিকে তাকিয়ে দেখতে পাই জামরুলের নিরাপদ স্বচ্ছতা ভরাট হয়ে উঠেছে গোলাপি আভার সর্বনাশে, অকাতর ভালোবেসে ফেলি তৎক্ষণাৎ। সে যদি পাহাড় হয়, পাহাড় নদী হয়, নদী কাকাতুয়া হলে, কাকাতুয়া নারী হলে, নারী। বাহ! অসাধারণ। আমাদের সাথে অনেক দর্শক বন্ধুরা যুক্ত হয়েছেন এবং এই কবিতার এবং গানের মূর্ছনায় তারাও ভেসে যাচ্ছেন। রয়েছে অসংখ্য মন্তব্য। আমি কিছু মন্তব্য নিতে চাই। মৌমিতা সামান্তা লিখেছে, অপূর্ব আবৃত্তি অনিন্দিতা ভৌমিক আপনার। ধন্যবাদ মৌমিতা, সাথে থাকো। মেহজাবিন মিথি লিখেছেন, আমার খুব পছন্দের মানুষগুলো যাদের কবিতা গান শুনে সবসময় মুগ্ধ হই। ধন্যবাদ, সাথে থাকবেন। বেনজির হাসিনা, আরিফ মল্লিকের কণ্ঠস্বর চমৎকার। একদম সকলের কণ্ঠস্বর চমৎকার, এখানে যারা আজকের যে ৩ গুণী শিল্পী রয়েছেন। মমিনুল হক ছোটন লিখেছেন, শুভকামনা রইল বন্ধু। কাকে বললেন? আমার মনে হয় কারো বন্ধু। এরপর দিলু রকিবা লিখেছেন, আমার ভীষণ ভালো লাগার গানটি করার জন্য আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ, সাথে থাকুন। আরো 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 সুন্দর গান আমরা শুনবো, কবিতাও শুনবো। নাসরিন চম্পা, অপূর্ব গায়কী। ধন্যবাদ আপনাকে, সাথে থাকুন শেষ পর্যন্ত। আপনাদের মন্তব্য আমাদের জন্য সত্যি অনুপ্রেরণা দেয়, আমাদের অতিথিদের অনুপ্রাণিত করেন। নজরানা কাকুলি লিখেছেন, আমি আবৃত্তি অনলাইনের একজন নিয়মিত শ্রোতা, আর হ্যালো নিশুতির আবেদন তো অন্যরকম। শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ যে আপনি সবসময় আমাদের সাথে আছেন। এভাবে পাশে থাকুন, আমাদের ভালো কাজে অনুপ্রেরণা এভাবেই আসবে। দিলারা নাহার বাবু, ভীষণ ভালো লাগা। আরিফ বাবু আপু, তুমি আছো, তুমি আমার সাহস যোগাচ্ছ। বাবু আপু আমাদের হ্যালো নিশুতির আরেকজন প্রযোজক এবং উপস্থাপক, আমরা তাকেও হ্যালো নিশুতিতে পাই। প্রিয় দর্শক শ্রোতা, হ্যালো নিশুতি সহ আবৃত্তি অনলাইনের সকল আয়োজন আপনারা উপভোগ করতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে। এছাড়াও আবৃত্তি অনলাইনে রয়েছে ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সহ সকল সামাজিক প্ল্যাটফর্মে আমরা রয়েছি। আমাদের রয়েছে আবৃত্তি কথন, আবৃত্তি কন্যা, দুটিতে জুটিতে এবং প্রিয় পাঁচ। বন্ধুরা, সবগুলোর সাথেই আপনারা যদি থাকেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবকিছু আমাদেরকে পরামর্শ দিন, আমাদেরকে মন্তব্যে লিখতে থাকুন। আপনাদের অনুপ্রেরণা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে চলতে চাই। এবারে বন্ধুরা, আমি আর বিরক্ত না করে চলে যাই আরেকটি সুন্দর কবিতায়, আরিফ মল্লিকের কণ্ঠে, জাতিস্বর, শিমুল মোস্তফার রচনা। তুমি স্বীকার করো আর না করো,
ভালোবাসো কিংবা না বাসো, কাছে আসো বা না আসো, যতই অবজ্ঞার পাহাড় বানাও, অবহেলার দীর্ঘ প্রাচীর গড়ো, লাঞ্ছনার খরস্রোতায় ভাসিয়ে দাও, বঞ্চনার তীর ছুঁড়ো আমার দিকে, আমি তোমাকে ভালোবেসেই যাব। তোমার অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা কোনোভাবেই আমার ভালোবাসাকে স্পর্শ করতে পারবে না। আগেও যেমন পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমি নিজেও জানি না কত জন্ম ধরে আমি গচ্ছিত রেখেছি আমার প্রেম, আমার ভালোবাসা। কবি রফিক আজাদের ভাষায় ভালোবাসা মানে দুজনার পাগলামি, পরস্পরের হৃদয়ের কাছে টানা। ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া, বিরহ বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি। আমার প্রশ্ন আবারও আরিফের কাছে, আপনার কাছে ভালোবাসা কি? ধন্যবাদ জিনাত, আবারও ধন্যবাদ। আসলে ভালোবাসা তো ভালোবাসার অর্থ আমার কাছে হলো বেঁচে থাকা। মানে আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি, তার কারণই হলো নিজেকে ভালোবাসি আর ভালোবাসার কিছু মানুষ আছে বলেই, যাদেরকে ভালোবাসতে হবে। তো আমার কাছে মনে হয় ভালোবাসা মানে আমি বেঁচে থাকা। মানে আমার ভালোবাসার মানুষগুলো না থাকলে, আমি কাউকে ভালোবাসতে না পারলে হয়তো আমি মনে করতাম যে না, আমার এই পৃথিবীতে কোনো কাজ নেই, আমার চলে যাওয়াটাই বেটার। তার মানে ভালোবাসা মানে হলো বেঁচে থাকা। একদম, বাহ, খুব সুন্দর বললেন। বেঁচে থাকাটাই, প্রতিদিনের ভোর দেখাটাই ভালোবাসা হতে পারে। একদম, যে আমরা যে বেঁচে আছি এবং এত কিছু রূপ রস গন্ধ নিয়ে বেঁচে আছি। ধন্যবাদ আপনাকে। আমি অন্য দুজনের কাছেও শুনবো তাদের কাছে ভালোবাসা কি, কিন্তু তার আগে আমরা শুনে নেই আরেকটি কথোপকথন, কথোপকথন 29, এবং তারপর পরই গান। দূরে চলে যাও, তবু ছায়া আঁকা থাকে মেঘে, যেন ওরে বাতাসের সাদা বারান্দায় বালুচরি বহু বর্ণময়। গান শেষ, তবু তখনও তার প্রতিধ্বনিরা 10 দিকে, যেন শুধু তুমি, তোমারই সব মূর্তিতে ঠাসা মিউজিয়াম, ট্রাম লাইনের ছাইগাদার গর্তে গভীর কলকাতায়। কি করে এমন পারো তুমি নন্দিনী? সহজ ম্যাজিক। শিখবে কি? রুমালটা দাও, ঘন গিঁটে চোখ দুটো বাঁধি, তারপরে জাদুকাঠিকে ছুঁয়ে দি। কাছে এসো। অত বোকা নই নন্দিনী, খানিকটা জানি পুরুষকে কি করে বানাও পোষা পাখি। ঝর্ণা দেখাবে, কখনো তার উৎসের চাবি খুলবে না। বিছানা পাতবে মখমলের, কিন্তু বসতে দেবে চেয়ার। সাজানো দোকানে থাক উর্বরতার বীজ ও সার, অথচ দুবেলা বন্ধ ছাপ। জলের যা খেলা, ভাসিয়ে সুখ, গাছ ডুবে গিয়ে মরে মরুক, জলের কি? মিথ্যে মিথ্যে শুভঙ্কর, তোমারই তো ভুলে গাছকে মেঘ বানিয়ে চেয়েছ বৃষ্টি জল। যে মোমবাতির ক্ষণ জীবন, তারই কাছে এসে কেবলই চাও এমন আলো যা অন্তহীন। তোমরা বুনেছ কল্পনায়, আমরা যা নই তারই ছাঁচে সোনালি সুতোর লম্বা লেস। নন্দিনী, হায় এতটুকু যথেচ্ছার আছে বলেই এই মরা হাজা পৃথিবীটার মৃত্যু চাইনি এখনো কেউ। নইলে তো কবে কড়িকাঠে ঝুলিয়ে দিতাম, এবং এর কৃতিত্বটুকু সবই তোমার।
তুমি মানে নারী, যার ছোঁয়ায় ঘুটে পুড়ে হয় গন্ধধূ। চুপ করো তুমি, চুপ করো। পেয়েছে তোমাকে বাঁচা লতায়। এটাও তো মজা, যতক্ষণ তুমি পাশে থাকো আমি নদী, নৌকার পাল, ঝড়ো হাওয়া। তুমি চলে গেলে আমি পাহাড়, তাও নয়, যেন ইট বা কাঠ, কাঠের টেবিল, বইয়ের র্যাক। এত বোবা থাকি, লোকে ভাবে মরে গেছি বুঝি অনেক দিন। একটু আগে যে বললে না, সোনালি সুতার লম্বা লেস, আসলে তখন সেটাকেই বুনি, যাতে লোকে দেখতে পায় যে যার বুকের সংগোপন উপনিবেশ। আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো করে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন
আমাদের সাথে অনেক 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 দর্শক বন্ধুরা লিখছেন, মন্তব্য লিখছেন। সময় স্বল্পতার জন্য আমি সকলের মন্তব্য নিতে পারছি না, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আমাদের অতিথিরা এবং আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদের মন্তব্যগুলো পড়ে নিব এবং আমরা তার উত্তর দেব এবং আমরা স্ক্রিনে তা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন একটি মন্তব্য না পড়লেই নয়, শবি আহমেদ। তিনি লিখেছেন, অনিন্দিতা ভৌমিক, কানিজ রাত্রি, জিনাত জাহান, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এত সুন্দর পরিবেশনা হচ্ছে, মুগ্ধ হয়ে শুনছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে আরো ধন্যবাদ জানাতে চাই যে হ্যালো নিশুতির নামকরণ করেছিলেন আপনি এবং আমাদেরকে আজকে শুনছেন। সাথে থাকুন, এভাবেই পাশে থাকুন। শবি আহমেদ, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা এত সুন্দর একটি নামের জন্য। এবার আমি অনিন্দিতার কাছে জানতে চাইবো, আপনার কাছে ভালোবাসার রংটি কেমন? ঠিক কিভাবে ভালোবাসাকে দেখেন? ধন্যবাদ জিনাত আপু। কথাটির উত্তর দেওয়ার আগে ধন্যবাদ জানাচ্ছি, এখন এতটা রাত হয়ে গিয়েছে, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের পরিবেশনা শুনছেন, এত সুন্দর সুন্দর মন্তব্য করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের কথোপকথনের সঙ্গে কানিজ রাত্রি আপুর গান এত অসম্ভব সুন্দর লাগছে, একটা অন্যরকম আবহ তৈরি করছে। আপুকেও অনেক অনেক ধন্যবাদ। এবার আসি ভালোবাসার কথায়। ভালোবাসা হচ্ছে যে এমন একটা সুন্দর আবেগ, একমাত্র যে আবেগটার দ্বারাই কিন্তু আমরা একটি মানুষের আত্মাকে স্পর্শ করতে পারি। এবং যদি আমি এক্ষেত্রে নারী পুরুষের ভালোবাসা ধরে নিই, তাহলে সেক্ষেত্রে বলতে হয় যে যখন আমরা কাউকে ভালোবেসে ফেলি, আমরা কিন্তু সেই ভালোবাসার অধীন হয়ে যাই। আমরা একমাত্র ভালোবাসাতেই নিজের সত্তা ভুলে কিন্তু আমরা অপর দিকের মানুষটিকে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দিতে পারি। এবং যদি রুদ্র গোস্বামীর একটি লাইন তুলে বলতে হয়, তাহলে বলি যে ভালোবাসা কিন্তু একটা উল্টো অসুখ, ছেড়ে গেলে মানুষ মরে যায়। সুতরাং ছেড়ে যাবেন না, ভালোবাসার মানুষ পেলে কিন্তু তাকে আঁকড়ে থাকুন, ভালোবাসুন, কেননা ভালোবাসা একটা অসম্ভব সুন্দর অনুভূতি। ধন্যবাদ। ইস, কি সুন্দর করে আপনি বললেন। আমি তো ভক্ত হয়ে গেলাম আপনার কথায়, খুব ভালো লাগছে। সত্যি ভালোবাসায় ছেড়ে যাওয়া যায় না। ছেড়ে যাবেন না দর্শক বন্ধুরা, আপনারাও আমাদেরকে ছেড়ে যাবেন না, আবৃত্তি অনলাইনকে ছেড়ে যাবেন না, হ্যালো নিশুতিকে ছেড়ে যাবেন না। এবারে শুনে নেই আরেকটি কথোপকথন, চারুলতা ও ঋষির এক অসমাপ্ত প্রেম গাথা। এটি কবি রচনা পারভিন। শুনে নেই। মাফ করবেন, অন্ধকারে এই সমুদ্র সৈকতে আপনি আর আমি ছাড়া আর কাউকেই চোখে পড়ছে না। কিছুক্ষণ পরেই জোয়ার আসবে, সতর্কতার সংকেত বাজছে। আপনি বোধহয় খেয়াল করেননি। একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে সতর্ক করা আমার দায়িত্ব। শুনছেন? না মানে, তুমি তুমি এখানে? কি অদ্ভুত না? আমি জানতাম তুমি আসবে। আমি আসলে অপেক্ষায় ছিলাম তোমার, ভয়ঙ্কর এক সুন্দরের অপেক্ষা। কোনো এক অমানিসার রাতে অথবা ভরা পূর্ণিমায় তুমি আসবে, আমার জানা ছিল চারু। কেন এমন ফ্যান্টাসি করো কবি? ভয়ঙ্কর কি করে সুন্দর হয়? রাতের সমুদ্রের বুকে স্রোতের অভিমান তাকে ভয়ানক করে তোলে। তাতে ভেসে যেতে পারো মুহূর্তে, তবে কেন এমন পাগলামি? আমার পাগলামির গল্প রেখে বলো, তোমার এমন এমন বৈরাগ্য বসন কেন? এরূপে তুমি বেমানান, অহংকারী, রানী রানী তোমাকেই বেশ লাগে। আমি রানী বটে, অহংকারী, দাম্ভিক। আমার প্রতি তোমার অতি আগ্রহ থাকা সত্ত্বেও
অনিশ্চিত জীবনে পা রাখতে হবে ভেবেই স্টেশনে আসেনি সেদিন। তাই সুযোগে কথা শোনাতে ছাড়ছ না তুমি। তোমার দোষ নেই। ভালোবাসা বেশি পেলে ভালোবাসার প্রতি অনীহা চলে আসে, একঘেয়ে হয়ে যায়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তাই বলে তুমি আমাকে কম ভালোবাসো তা কিন্তু ভাবিনি কোনোদিন। খুব স্বার্থপর তুমি। নিজেকে গুটিয়ে গুছিয়ে রাখার দারুণ ক্ষমতা তোমার। তুমি কি জানো না আমার প্রাণে তোমার অবস্থান? যেদিন মৃত্যু আমাকে আলিঙ্গন করবে সেদিন সেদিন তোমার মুক্তি। কিছু কিছু অপ্রাপ্তি থাকা ভালো। চাহিবা মাত্র কোনো কিছু পেয়ে গেলে জীবনবোধ দুর্বল হয়ে যায়। তোমাকে না পাওয়ার অসহায়ত্ব আমাকে বুঝতে শিখিয়েছে তোমাকে অর্জন করতে পারার আনন্দটা কতটা আনন্দের হতো। বহুদিন কথা বলা হয়নি আমাদের, হয়নি বসে মুখরিত কথোপকথন। শূন্যতা, হাহাকার, প্রণয়ের ব্যথা, ব্যবধান বাড়িয়েছে রাতের পর রাত। বিরামহীন নিঃসঙ্গতায় বুকের মধ্যিখানে জলপতনের শব্দ। আমরা ভালোবাসতে ভুলে গেছি, খেয়াল রাখিনি কেউ কারো। যত্ন নেওয়া হয়নি সেভাবে। কেবল লোক দেখানোর মতো ভালোবাসা শোপিস করে সাজিয়ে রেখেছি বুকের শোকেসে। ইচ্ছে করেই কথা বলতে চাইনি চারু। নির্দ্বিধায় একটা জীবন তুমি আমার সাথে কাটাবে ভেবে অপেক্ষায় থাকবে, তা আরেকবার ভেবে দেখার সুযোগ করে দিয়েছিলাম। চারু, আমি ভীষণ আবেগশূন্য যান্ত্রিক পুরুষ। তুমি যতটা ভালো প্রেমিকা হয়ে উঠতে আমি ততই চিন্তিত হতাম। তোমাকে ভদ্রচিতভাবে প্রত্যাখ্যান করার একটা সূত্র আবিষ্কার করে চলতাম। তা হলো তোমাকে আমার ভীষণ ব্যস্ততার গল্প শোনানো। এই অপমান সয়ে বৈষম্য মেনে নিয়ে তুমি নিশ্চয়ই আর অপেক্ষায় থাকবে না আমার। অপেক্ষাই আমার কপালের লিখন। খুব চিঠি লিখতে ইচ্ছে করেছে তোমাকে, রোজ 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 একটি করে। সেই চিঠির প্রতিটি বাক্য হবে ঋষি। আমার মন মনে করে তোমাকে খুব, কিন্তু লেখা হয়নি, বলা হয়নি মন খারাপের গল্প। চারু, চারু, চারু! হঠাৎ একজন আগন্তুক এসে বলল, স্যার, আপনি আরেকটু হলেই পানিতে ডুবে যাচ্ছিলেন। নিরাপদে আপনাকে নিয়ে যেতে সাহায্য করুন প্লিজ, প্লিজ। আসলে কথোপকথনগুলো শুনছিলাম আমি। এতটাই ডুবে যাচ্ছিলাম এবং আমি আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। এবং দর্শক বন্ধুরাও অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর মন্তব্য লিখছেন। আমি সে থেকেই আরিফ মল্লিক এবং অনিন্দিতা ভৌমিক আপনারা বুঝতে পারছেন যে কি অসাধারণ হচ্ছে এই কাজগুলো। আমাদের সকলের ভালো লাগা ভালোবাসা আপনাদের দুজনার জন্য। এবার আমি কানিজ রাত্রির কাছে একটু করে জানতে চাই, আপনার কাছে ভালোবাসা কেমন এবং আপনার এই যে গানের গান এর অনুপ্রেরণা কোথায় পান এবং কোথা থেকে আপনার সেই ভালোবাসা আসে? আচ্ছা, ভালোবাসা মানে আমার কাছে খুব রঙিন। আর আমার বৈবাহিক জীবনটা ভালোবাসা থেকেই। আসলে আমি যখন ওর সাথে আমার পরিচয়, আমাদের সময় তখন কিন্তু এরকম কবিতার বই দেয়া নেয়ার একটা প্রচলন ছিল। তো আমি সেই সময়টাতে ফিরে গিয়েছিলাম। আমার সেই সময়টা, আমার জীবনের শ্রেষ্ঠ সময়টাতে আমাকে আমার হাজব্যান্ড এই 3টা কপি আমাকে গিফট করেছিল। এখনও আমার কাছে আছে, আমি বাংলাদেশ থেকে আমার সাথে নিয়ে এসেছি। সেটা একটা বিশেষ মুহূর্ত। আর সবগুলো কবিতাই কথোপকথনের আমার পূর্ণেন্দ্র পত্রীর যেই 3টা পর্ব পুরোটাই আমার কাছে আছে।
তো আমি সেই সময়টায় ফিরে গিয়েছি, যতবার শুনছি আবৃত্তিগুলো আর এত ভালো লাগছে শুনতে, আমার আসলে আমাকে নস্টালজিক করে দিয়েছে। আর কি বলবো, আমার আসলে কবিতাগুলো একটা সময় এত পড়েছি আর এত শুনেছি, অনেক কবিতা একটা সময়তে অনেক মুখস্থ ছিল বলতে পারতাম, কিন্তু আসলে আজকে আমার খুবই ভালো লেগেছে। আমি যখন শুনেছি আপনার কাছে যে এই কবিতাগুলো এবার প্রোগ্রামে হচ্ছে, আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম যে আমার পছন্দের একটা বিষয় নিয়ে আজকে কাজ হচ্ছে, খুব খুব ভালো লাগছে। আর সেই সাথে তো দুজন অসম্ভব সুন্দর আবৃত্তি করে যাচ্ছেন, আর সেই সাথে আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনিও খুব সুন্দর চমৎকার করে অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, খুব সুন্দর করে কথা বলছেন। আমার খুব ভালো লাগছে আজকে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে। অনেক অনেক ধন্যবাদ। এবং ভালো লাগলো যে আপনার ভালোবাসার শুরুর সাথে এই অনুষ্ঠানের মিল খুঁজে পাওয়া, এটি কিন্তু ঐতিহাসিক। এবং আমার মনে হয় হ্যালো নিশুতির জন্য এটি একটি পাওয়া যে আজকে আপনার জীবনের শুরুর ভালোবাসার সাথে হ্যালো নিশুতির একটি সংযোগ ঘটে গেল। ধন্যবাদ। ধন্যবাদ সকল দর্শককেও আমাদের সাথে আমাদের আগে এত ভালোবাসা দেবার জন্য। এবার আমরা শুনে নিব কথোপকথন 30 এবং তারপর পরই কানিজ রাত্রির গান, রবি ঠাকুরের গান। তুমি আমার সর্বনাশ করেছো শুভঙ্কর। কিছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। জ্বলন্ত উনুনে ভিজে কয়লার ধোঁয়া আর শ্বাসকষ্ট ঘিরে ফেলেছে আমার 10 দিগন্ত। এখন বৃষ্টি নামলেই কানে আসে নদীর পাড় ভাঙার অকল্যাণ শব্দ। এখন জ্যোৎস্না ফুটলেই দেখতে পাই অন্ধকার শ্মশান যাত্রীর মতো ছুটে চলেছে মৃতদেহের খোঁজে। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। আগে আগে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা সাজগোজ, পাউডারে, সাবানে, সেন্টে, সুরমায় নিজেকে যেন কেচে ফর্সা করে তোলার মতো সুখ। এখন প্রতিবিম্বের দিকে তাকালেই সমস্ত মুখ ভরে যায় গোলমরিচের মতো ব্রণে, বিষাদে, বিপন্নতায়। এখন সমস্ত স্বপ্নই যেন বিকট মুখোশের হাসাহাসি। দুঃস্বপ্নকে পার হওয়ার সমস্ত সাঁকো ভেঙে চুরমার। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। তুমিও কি আমার সর্বনাশ করনি নন্দিনী? আগে গোলমরিচের মতো এতটুকু ছিলাম আমি। আমার এক ফোঁটা খাঁচাকে তুমি করে দিয়েছ লম্বা দালান, আগাছার জমিতে বুনে দিয়েছ জ্বলন্ত উদ্ভিদের দিক চিহ্নহীন বিছানা। এখন ঘরে টাঙানোর জন্য একটা গোটা আকাশ না পেলে আমার ভালো লাগে না। এখন হাঁটা চলার সময় মাথায় রাত ছত্র না ধরলে আমার ভালো লাগে না। পৃথিবীর মাপের চেয়ে অনেক বড় করে দিয়েছ আমার লাল বেলুন। গোলমরিচের মতো এই একরত্তি পৃথিবীকে আর ভালো লাগে না আমার। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। মম জীবন
মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম তুমি রবে নীরবে। জাগিবে কাকি তব করুণ আখি তব অঞ্চল ছায়া মরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপন মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি, যদিও যেতে তো চায় না মন। আমাদের এই পুরনো দিনের রেডিও যুগের মতো এই হ্যালো নিশুতির আয়োজন। দর্শক বন্ধুরা, আমরা তো শুনছি আপনাদের মন্তব্য, জানলাম আপনাদের কথা। আমি এবার আমার অতিথিদের কাছে একদম শেষে শুনতে চাইবো তিনজনের কাছেই আজকে আমাদের দর্শকদের জন্য, আমাদের আবৃত্তি অনলাইনের জন্য আপনারা কিছু যদি বলতে চান। আরিফ মল্লিক, আপনাকে বলছি প্রথমে। ধন্যবাদ জিনাত। শুরুতেই ধন্যবাদ দিতে চাই শ্রোতারা, দর্শকরা যারা আছেন আমাদের সাথে, আমাদের শক্তি, আমাদের প্রাণ। এই আবৃত্তির সাথে থাকতে পারছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা ভালোবাসেন বলেই সারাদিনের অনেক ব্যস্ততার পরেও এই আবৃত্তিটাকে ধরে রাখার চেষ্টা করেছি এবং প্রতিদিনই কিছু না কিছু করার চেষ্টা করছি, শক্তি পাচ্ছি এবং চাইবো সবসময় এভাবে ভালোবাসবেন এবং আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন। আপনারা থাকলে, পাশে থাকলে অবশ্যই এই আবৃত্তি জগতের সাথে আরো অনেকটা দিন থাকতে চাই, শেষ দিনটি পর্যন্ত থাকতে চাই, অসংখ্য অজস্র কবিতা আবৃত্তি করতে চাই। সাথে থাকবেন সে অনুরোধটি রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। অনিন্দিতা, আপনার কাছে শুনতে চাই, আপনার যদি কিছু বলার থাকে দর্শকদের এবং আবৃত্তি অনলাইনকে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জিনাত আপু। অবশ্যই আবৃত্তি অনলাইন আবৃত্তির জন্য এক অত্যন্ত সুন্দর একটা প্ল্যাটফর্ম রচনা করেছে এবং এই হ্যালো নিশুতি যে প্রোগ্রামটি, সেটি আমাদের যে পুরনো দিনের রেডিও রোমাঞ্চর যে জনপ্রিয় স্মৃতি, সেটা ভীষণভাবে ফিরিয়ে আনছে। আমরা যারা 90s বর্ন তারা বা আরো আগে যারা, তারা রেডিওর সঙ্গে ভীষণভাবে সংযুক্ত ছিলাম আমরা, এবং রেডিওর মাধ্যমে এই চিঠি পড়া, আবৃত্তি শোনা, সাক্ষাৎকার শোনা,
এখানে কিন্তু আমরা মানুষদের দেখতে পেতাম না, শুধুমাত্র কণ্ঠের মাধ্যমে আমরা একটা কল্পনা করতাম এবং সেই সঙ্গে যুক্ত হয়ে যেতাম, এবং তারপরে আবার সেই প্রোগ্রামটি কবে আসবে, কখন আসবে সেটার জন্য উদগ্রীব হয়ে থাকতাম। এবং হ্যালো নিশুতিতে অনেকে বলছেন, যে আমি নামটি ভুলে গেলাম ওনার, উনি বলছেন যে যখন চোখ বন্ধ করে আবৃত্তি শুনি তখন আর নিজেকে একলা লাগে না। ঠিক ঠিক এই কারণেই আমরা কিন্তু আবৃত্তি করে যাচ্ছি আপনাদের জন্য, আপনাদের যেন কখনো একলা না লাগে। হ্যালো নিশুতি তো আছেই, আমরাও আছি আবৃত্তি শিল্পীরা, কানিজ আপুর মতো সঙ্গীত শিল্পীরা আছেন, জিনাত আপুর মতো সঞ্চালিকারা আছেন হ্যালো নিশুতিতে। আপনারা অবশ্যই সুন্দর সুন্দর প্রোগ্রাম শুনতে থাকুন। যারা রেডিও রোমাঞ্চের জনপ্রিয়তাকে ফিরিয়ে আনতে চাইছে তাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। অনেক ধন্যবাদ আপনাদেরকেও আমাদেরকে সমৃদ্ধ করবার জন্য এইভাবে। কানিজ রাত্রি, আপনি যদি কিছু বলতে চান আমাদের দর্শকদের। আচ্ছা, আমারও অনেক শুভকামনা রইল হ্যালো নিশুতির জন্য। আমি তো শুরুতেই বলেছি, আমার কাছে মনে হচ্ছে সেই সময়ে দিদি এতক্ষণ যা বললেন আমারই মনের কথা। আমরা যারা 90s-এ বর্ন, তাদের ওই সময়কার ওই সময়টাতে আমরা ফিরে গিয়েছিলাম, এতক্ষণ ছিলাম ওখানে। সো আর সেই সাথে দর্শক যারা রাত জেগে বিভিন্ন দেশের থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, এত রাত জেগে প্রোগ্রাম দেখছেন, আমাদের শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যালো নিশুতি এগিয়ে যাক এইভাবে, সবসময় আপনাদের সঙ্গে থাকব। আর শুভকামনা সেই সাথে। আর আপনারা দুজন আজকে, আরিফ ভাইয়া এবং অনিন্দিতা দিদি আছেন আজকে, আমার খুবই ভালো লেগেছে আপনাদের সাথে আজকে যুক্ত হতে পেরে। আর আপনাদের জন্য শুভকামনা রইল। আর জিনাত তো আমার ঘরের মানুষ, সো আমাদের প্রায় সপ্তাহেই দেখা হয়, তো কোনো পার্টিতে গেলে তো জিনাত দেখা হবে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও শুভকামনা হ্যালো নিশুতিকে। অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শককে যারা আমাদেরকে শুনেছেন এবং পরবর্তীতেও শুনবেন। আমাদের রেকর্ডেড ভার্সনটি রয়ে যাবে ইউটিউবে এবং ফেসবুক পেজে। আপনারা যারা মিস করে গেলেন এত সুন্দর আয়োজনটি, তারা অবশ্যই দেখে নেবেন আমি আশা করছি। আর আমাদের আবৃত্তি অনলাইনের পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি আবৃত্তি নিয়ে কিছু ভালো কাজ করে যাবার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি কারিগরি সহায়তায় যিনি আছেন, আমাদের পুরো আবৃত্তি অনলাইনকে যিনি গাইড করে যাচ্ছেন, সোহেল আজাদকে ধন্যবাদ। তো আমরা শেষ পরিবেশনায় শুনে নেই, তারপর দর্শকদের থেকে আমি বিদায় নিয়ে নিব। আমাদের শেষ পরিবেশনা কথোপকথন ৩৮ এবং তারপরেই একটি গান। নন্দিনী, আমার খুব ভয় করে, বড় ভয় করে। কোনো একদিন বুঝি জ্বর হবে, দরজা দালান ভাঙা জ্বর, তুষারপাতের মতো আগুনের ঢল নেমে এসে নিঃশব্দে দখল করে নেবে এই শরীরের অলি গলি, শহর বন্দর। বালিশের ওয়ারের ঘেরা টোপ ছেড়ে ফেলে তুলা এখন হয়েছে মেঘ, উড়ো হাঁস, সাদা কবুতর। সেইভাবে জ্বর এসে আমাকে উড়িয়ে নিয়ে যাবে কোনো অন্য ভূমণ্ডলে। নন্দিনী, আমার খুব ভয় করে, বড় ভয় করে। বাজে কথা বকে বকে কি যে সুখ পাও শুভঙ্কর, সত্যি বুঝি না। কার জন্যে ছুরি নিয়ে খেলায় মেতেছ? তুমি কি আমার মুখে রক্ত দৃশ্য এঁকে দিতে চাও? ছুরি কই? ছুরি ছুঁড়ে দিয়েছি জঙ্গলে। খাঁ খাঁ দুপুরের মতো লম্বা ছুরি ছিল বটে কিছুদিন আগে। তখন যে প্রতিদ্বন্দ্বী ছিল, তখন যে যুদ্ধ, দাঙ্গা, লুটপাট, ডাকাতির সম্ভাবনা ছিল। এখন ভীষণ এক ভয় ছাড়া অন্য কোনো প্রতিপক্ষ নেই। যুদ্ধ নেই, কামানের তোপ নেই, অসুখ বিসুখ কিছু নেই। ভয় ছাড়া অন্য কোনো বীজাণুর
মারাত্মক আক্রমণ নেই। আমার যা কিছু ছিল সবই তো দিয়েছি শুভঙ্কর। তোমার বাঘের থাবা তাও করে দিয়েছি খাবারে। চাদোয়ার মতো ঘন বৃক্ষ ছায়া টাঙিয়ে দিয়েছি মাথার উপরে, ঠিক আকাশের মাপে মাপে বুনে। তবুও তোমার এত ভয়? তবুও কিসের এত ভয়? সেই ছোটবেলা থেকে যা ছুঁয়েছি সব ভেঙে গেছে। প্রকাণ্ড স্কুল বাড়ি কাচের চিমনির মতো ঝড়ে ভেঙে গেল। একান্নবর্তীর দীর্ঘ দালান বারান্দা ছেঁড়া কাগজের কুচি হয়ে গেল। কচি হাতে রুয়ে রুয়ে সাজিয়েছিলাম এক উৎফুল্ল বাগান। কুড়ে কুড়ে খেয়ে গেছে লাল পিঁপড়ে, পোকা ও মাকড়। একটা পতাকা ছিল আকাশের অদ্বিতীয় সূর্যের মতন, তর্কে ও বিতর্কে তাও 7-8টা টুকরো হয়ে গেল। গায়ের নদীকে ছুঁয়ে কি ভুল করেছি? নদীর ব্রিজকে ছুঁয়ে কি ভুল করেছি? কাগজ ও মুদ্রা যন্ত্র ছুঁয়ে আমি কি ভুল করেছি? নন্দিনী, তোমাকে যদি বাগান, পতাকা, ব্রিজ কাগজের মতোই হারায়, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আরে একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে
রাত যত গভীর হয়, একাকী মানুষ তত সত্যের মুখোমুখি হয়। নিশুতি রাতে সত্য সময়ের এই আবেশ ছেড়ে তবুও যেতেই হয় সময়ের পিছু টানে। হ্যালো নিশুতির আগামী পর্বের আগ পর্যন্ত গুণী এই ৩ শিল্পীর অনন্য পরিবেশনায় ছুঁয়ে থাকুক সকলের মন। কবিতা ও গানের নির্মলতায় ভরে উঠুক সবার জীবন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন প্রকৃতির মতো। আল্লাহ হাফেজ।